ছয় কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে রাজ্যের সিংহভাগ মানুষ যেটা মনে করেছিল ঠিক তেমনটা হয়তো হলো না। আর কিছু অল্প সংখ্যক মানুষ এবং শাসক দলের একটা বড় সংখ্যার সদস্য বৃন্দরা যে আশায় বুক বেঁধেছিল ঠিক সেই ফলাফলটাই উঠে এলো। আর সেই কথাই দফায় দফায় আশীর্বাদ দ্য ট্রুথের পর্দায় আমি আশীর্বাদও আপনাদের সঙ্গে বলে এসেছি। তা হচ্ছে বিধানসভা উপনির্বাচনের ছটি কেন্দ্রে ছয় হাঁকাতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর 23শে নভেম্বর যখন ফলাফল প্রকাশ্যে এলো, সেই ছক্কাই দেখতে পেল রাজ্যবাসী। শুধু তাই না, আমাদের রাজ্যের এই 6টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের থেকেও সবচেয়ে বড় পাখির চোখ ছিল আমাদের দেশের দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে এবং অজিত পাওয়ারের শিবিরকে একেবারে দুর্মুষ করে দিয়ে যেমনটা মানুষের আস্থা অর্জন করল একনাথ শিন্ডের শিবসেনা এবং দেবেন্দ্র ফডনভিসের বিজেপি, একই সঙ্গে অজিত পাওয়ারের এনসিপি, ঠিক তেমনটা আবার উল্টো দিকে আড়াই দশকের মধ্যে প্রথমবার ঝাড়খণ্ডে শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন সেই মুখ্যমন্ত্রী হতে চলেছেন যিনি দ্বিতীয় টার্মে আবারও একবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন, তাও বিপুল ভোটে জয়যুক্ত হয়ে শুধু নয়, ঝাড়খণ্ড বিধানসভায় সবচেয়ে বেশি আসনে জয়ী হয়ে। আর তাকে কেন্দ্র করেই হেমন্ত সোরেন এই মুহূর্তে সারা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে। অর্থাৎ হেমন্ত সোরেন আদিবাসী সেই নেতা, যে নেতা ঝাড়খণ্ড শুধু নয় সারা ভারতের সামনে ইতিহাস গড়ে তুললেন। কিন্তু আমরা আশীর্বাদ দ্য ট্রুথে আজ পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়েই আলোচনা করব। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের সঙ্গেই আমাদের দেশের 15টি রাজ্যের 48টি বিধানসভায় উপনির্বাচনও হয়েছে। একই সঙ্গে 2টি লোকসভা কেন্দ্রেও হয়েছে উপনির্বাচন, যার মধ্যে অন্যতম ছিল কেরালার ওয়ানার, যে ওয়ানারের প্রার্থী ছিলেন রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী। আর তিনিও নিজের দাদা এবং বাবার ভোট মার্জিনকে টপকে ঠাম্মি অর্থাৎ ঠাকুমা ইন্দিরা গান্ধীর কাছাকাছি পৌঁছে 4 লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত হলেন লোকসভা উপনির্বাচনে কেরালার ওয়ানার কেন্দ্র থেকে। আর সেই সমস্ত প্রেক্ষাপটের মধ্যে অন্যান্য আরও 14টি রাজ্যের বিধানসভা উপনির্বাচন এবং 2টি লোকসভা উপনির্বাচনের গল্প সরিয়ে রেখে আশীর্বাদ দ্য ট্রুথের এই পর্বে আমরা ফোকাস করব আমাদের রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে, যেখানে সকাল থেকেই খবরের শিরোনাম দখল করে বিজেপির অন্যতম কেন্দ্র বলে প্রসিদ্ধ মাদারিহাট। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে এই প্রথমবার মাদারিহাটে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। আবার অন্যদিকে সিতাই এবং হারোয়াতে 1,30,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হলো এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। আর এই সব নিয়েই চুলচেরা বিশ্লেষণের আগে আপনাদের একটা কাজ করে ফেলতেই হবে। যারা এখনো করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর একটা কথা, আজকের এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আপনার মতামত জানাটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাই আর সময় নষ্ট না করে আলোচনাটা শুনতে শুনতে আপনার মতামত লিখে জানান নিচের কমেন্ট বক্সে, আর একই সঙ্গে একটা লাইক করুন। আর আলোচনাটা ভালো লাগবে ধরে নিয়েই অগ্রিম আবেদন জানাচ্ছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ারও করুন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে এবার বিস্তারিত আলোচনায় এগোনো যাক। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের মানুষ একটা বিষয় স্পষ্টই দেখতে পায় যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লোকসভার আসনের নিরিখে রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপিকে দুর্মুষ করে দেয়, বলা যায় মাথায় ঘোল ঢেলে পরাজিত করে। কিন্তু সেই জয়ের উল্লাস, সেই জয়ের মাইলেজ
বেশি দূর টেনে নিয়ে যেতে না যেতেই অগাস্টেই তৃণমূল কংগ্রেস, বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সামনে সবচেয়ে বড় ইস্যু হিসাবে উঠে এলো আরজি করের ন্যক্কারজনক ঘটনা। 9 আগস্ট রাতে আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় ডাক্তারি পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর গত 3 মাস ধরে আমরা সকল রাজ্যবাসী শুধু না, সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপামর সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে পশ্চিমবঙ্গে চলা এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জনগণের আন্দোলন। প্রত্যক্ষ করেছে 2011 সালের পর প্রথমবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে রাতারাতি ব্যাকফুটে চলে যায়। আপামর সাধারণ জনগণ 2011 পরেই প্রথমবার, যারা পরপর 3 দফায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে রাজ্যের শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেসকেই নির্বাচিত করল, সেই জনগণের জনরোষ, সেই জনগণ প্রশ্ন তুলল সরাসরি প্রশাসনের দিকে আঙুল তুলে। আর তার জেরেই বিধানসভা উপনির্বাচনের ঠিক 3 মাস আগে অবশ্যই যথেষ্ট চাপে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর স্বভাবতই আরজি কর কাণ্ডই এই বিধানসভা উপনির্বাচনের সবচেয়ে বড় যে ইস্যু হয়ে উঠতে চলেছে তা আর তারপর থেকে বলতে অপেক্ষা রাখেনি। শুধু আরজি করের ঘটনা নয়, তার সঙ্গেই আমরা দেখেছি একাধিক ঘটনা। জয়নগর, পটাশপুর সহ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় তারপরই আমাদের সামনে উঠে এসছে একাধিক ধর্ষণ এবং হত্যার ঘটনা। কিন্তু সেই সমগ্র ঘটনাকে কেন্দ্র করে, বিশেষ করেই যখন আরজি কর কাণ্ডই এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের আসল ইস্যু হিসাবে উঠে আসলো নির্বাচনী প্রচারে, এবং সেই নির্বাচনী প্রচারের জেরে রাজ্যের একটা বড় অংশের সংবাদ মাধ্যমের, বিশেষ করে রাজনৈতিক সমালোচক এবং রাজনৈতিক সাংবাদিকেরা মনে করেছিলেন যে আরজি কর কাণ্ডের ব্যাপক প্রভাব পড়তে চলেছে এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দলের ভোট বাক্সে। বাস্তবে 23শে নভেম্বর যে ফলাফল সকাল সকাল আমাদের সামনে গরম ভাতের মতন কলাপাতায় পরিবেশিত হলো, তাতে করে এটা বোঝা গেল আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মানুষ নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে অবশ্যই সোচ্চার হয়েছেন, কিন্তু কখনোই এই গোটা ঘটনার জন্য সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসই অন্যতম দায়ী এটা রাজ্যের মানুষ কিন্তু মনে করল না। এবার আপনি বলতেই পারেন, 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে তুমি কিভাবে সারা রাজ্যের মানুষের ভিউ পয়েন্ট এই প্রতিবেদনে তুলে ধরছো। অবশ্যই সারা রাজ্যের মানুষের ভিউ পয়েন্ট বোঝা সম্ভব নয় 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রেজাল্টকে দিয়ে, কিন্তু এটা ঠিক আরজি করের ঘটনার মতন এত বড় একটি ঘটনা, যা রাতারাতি শুধুমাত্র রাজ্য নয়, জাতীয় নয়, আন্তর্জাতিক স্তরে সবচেয়ে বড় ইস্যু হিসেবে উঠে আসে। মানুষ একটি ফেসবুক পোস্টকে সামনে রেখে স্বাধীনতার প্রাক্কালে 14ই আগস্ট রাতের বেলা রাস্তায় নামে রাস্তা দখলের আন্দোলন করলো, যা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে স্বাধীনতা পরবর্তীকালে সবচেয়ে বড় নজির সৃষ্টি করলো এবং যা সত্যি নজিরবিহীন ঘটনা হিসাবে ইতিহাস লিখে রাখলো। সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসকে 2025 পঞ্চায়েত নির্বাচনের আগে অতিরিক্ত মাইলেজ যোগালো। আর এই বুস্টকে সঙ্গে নিয়েই 25-এর পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপাতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই বিষয় আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে আসুন এক নজরে দেখে নেওয়া যাক 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঠিক তৃণমূল কংগ্রেস প্রার্থীদের থেকে কতটা ভোটের ফারাক রইল বিজেপি এবং বাম কংগ্রেস, আবার কোথাও আইএসএফ প্রার্থীদের। সিতাই, হারোয়া, মেদিনীপুর, নৈহাটি, তালডাংরা, মাদারিহাট, এই 6টি বিধানসভা কেন্দ্রে ছিল উপনির্বাচন। আর এই 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে
একমাত্র উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী, যার বিরোধী দলনেতা, সেই রাজ্যের অন্যতম বিধানসভার অন্দরের একমাত্র বিরোধী দল বিজেপি ভেবেছিল মাদারিহাটের আসনটি যথারীতি তাদের হাতেই থাকতে চলেছে। কিন্তু 23শে নভেম্বর যে ফলাফল সামনে আসলো তাতে দেখা গেল সম্পূর্ণ উল্টো পুরাণ। এবং দেখা গেল 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে যে মাদারিহাটের আসনে তৃণমূল কংগ্রেস কখনো ভালো ফলাফল করেনি, সেই মাদারিহাটের আসনে তৃণমূল শুধু ভালো ফলাফল করলো না, বিজেপির হাত থেকে ছিনিয়ে সেই আসনে জয়যুক্ত হলো। এবং মাদারিহাটের এই আসনটিকে কেন্দ্র করেই এই 6টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে একমাত্র আশায় বুক বেঁধেছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। আর এই মাদারিহাটের আসনেই 28,168 ভোটের মার্জিনে জয়যুক্ত হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, যে মাদারিহাটে দফায় দফায় বিজেপির অত্যন্ত কন্ট্রোল ছিল, যে মাদারিহাটে 2006, 2019, 2021, 2024 সহ সবকটি নির্বাচনে বিজেপি প্রার্থীকেই জয়যুক্ত হতে দেখেছে রাজ্যের মানুষ, সেখানে এমন কি পরিবর্তন হলো, সেখানে বিজেপির অন্দরে এমন কি ইকুয়েশন বদলালো যে তাকে কেন্দ্র করে বিজেপির হাতছাড়া হয়ে গেল মাদারিহাটের আসন? বিষয়টা হচ্ছে, মাদারিহাটের এই আসনে বিজেপি বিধায়ক জন বার্লা এবং সাংসদ মনোজ টিগ্গার মধ্যে চলা দ্বন্দ্ব। জন বার্লা 23শে নভেম্বর ফলাফল প্রকাশের পর সরাসরি রাজ্যের শীর্ষ নেতৃত্বের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি সরাসরি বলেছেন যে উত্তরবঙ্গের এই মাদারিহাট আসনটি বিজেপির বরাবরের আসন ছিল, কিন্তু গত 4 বছর ধরে বিজেপি ধীরে ধীরে এই আসনে নিজের কন্ট্রোল হারিয়েছে, যার মধ্যে অন্যতম কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার এই 3 জায়গারই বিজেপির জেলা মণ্ডল কমিটির মধ্যে কোনো চা শ্রমিকের প্রতিনিধি নেই। আর চা শ্রমিকদের ভোটই সবচেয়ে বড় ক্রুশিয়াল পয়েন্ট হয়ে উঠল এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে। অর্থাৎ চা শ্রমিকদের বিপুল ভোট সহ একসময় যে বিশাল অংশের হিন্দু ভোট বিজেপিমুখী ছিল, লোকসভা নির্বাচনেও যার জলজ্যান্ত ছাপ আমরা দেখতে পেয়েছিলাম, সেই হিন্দু ভোটের মধ্যে 4 মাসের মধ্যেই বড় সড়ো ফাটল ধরাতে সফল হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তার জেরেই মাদারিহাটের এই আসনটি তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হলো। কিন্তু জন বার্লার সঙ্গে মনোজ টিগ্গার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের খেসারতও কিন্তু দিতে হলো মাদারিহাটের এই আসনে বিজেপিকে। তার অন্যতম কারণই হচ্ছে, জন বার্লার যদি রাজনৈতিক উত্থান দেখেন, তাহলে সেই রাজনৈতিক উত্থানের অন্যতম কারণই হচ্ছে চা শ্রমিক এবং বিশেষ করে উত্তরবঙ্গের আদিবাসী শ্রেণীর মানুষেরা। যে আদিবাসী শ্রেণীর মানুষেরা জন বার্লার আসল ভোট ব্যাংক। এবার মাদারিহাটের এই আসনে বিজেপির প্রার্থী ঘোষণার পরেই জন বার্লা ভার্সেস মনোজ টিগ্গার দ্বন্দ্ব দফায় দফায় আমরা খবরের শিরোনামে দেখতে পেয়েছি। এবং সেই দ্বন্দ্বের জেরে জন বার্লা এক পা শাসক দলের দিকে এবং আরেক পায়ের বুড়ো আঙুল নিজের দল বিজেপির দিকে ঠেকিয়ে বর্তমানে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ অনুমান করা হচ্ছে মাদারিহাটের এই ফলাফলের দিকেই নজর রেখেছিলেন জন বার্লা। এবার মাদারিহাটের এই আসনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবার পর সম্ভাবনা ব্যক্ত করা হচ্ছে এবার জন বার্লা তার দল বিজেপি ছেড়ে হাত ধরতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এবার যদি সেটা হয়, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিরোধী দল বিজেপি তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির এক্সটেন্ডেড সভাপতি সুকান্ত মজুমদার যে দাবি করছেন 26-এ তারা রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে, ক্ষমতা তো দূরস্থান, মাদারিহাটের আসনটি তারা ফের একবার নিজেদের দখলে নিতে পারবে কি পারবে না, তাই সবচেয়ে বড় প্রশ্নের সামনে দাঁড়াবে। মাদারিহাটে যখন এই ব্যাপক পরিবর্তন আমরা প্রত্যক্ষ করলাম, ঠিক মনে আছে যুবরাজ সিংয়ের ওই 6টা 6 টি-20 ওয়ার্ল্ড কাপে
একবার চোখ বন্ধ করে আমার কথা শুনতে শুনতে ভাবার চেষ্টা করুন। স্টুয়ার্ট ব্রডের মুখের জায়গায় আপনি মুখটা বসিয়ে দিন শুভেন্দু অধিকারীর, আর যুবরাজ সিং এর মুখের জায়গায় আপনি মুখ বসাতে পারেন হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, না হলে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় স্টুয়ার্ট ব্রডের জায়গায় দাঁড়ানো শুভেন্দু অধিকারীর করা এক একটা বলের প্রথম বলেই তেরে একটা 6 মারলো এবং সেই 6-এর বলটা গিয়েই পড়লো মাদারিহাটের এই আসনে। এটা চিন্তা করতে করতে এবারে চোখটা খুলে ফেলুন। এইবার আমরা যাব সরাসরি সিতাইয়ে। সিতাইয়ে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে থাকা রাজ্যের বিরোধী দল বিজেপি প্রার্থীর থেকে 1,30,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হয়েছে। আর যদি আপনারা বিধানসভা নির্বাচন 2021 আর লোকসভা নির্বাচন 2024-এর দিকে নজর দেন, তাহলে একটা বিষয় জলের মতো স্পষ্ট। তা হচ্ছে 4 মাসে শুধু না, 2021-এর তুলনায় এই 4 বছরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের ভোট বাক্সে শতাংশের বিচারে শুধু নয়, সংখ্যার বিচারেও ভোট ব্যাপক হারে বাড়িয়েছে। অর্থাৎ এই সিতাই কেন্দ্রে লোকসভা নির্বাচনে যেখানে 28,000-এর কিছু বেশি ভোটের মার্জিন ছিল, তা যেই উপনির্বাচনে 1,30,000-এরও বেশি মার্জিনে গিয়ে অবশেষে ফলাফলে উঠে আসবে, তা কিন্তু রাজ্যের শাসক দলও একেবারেই এক্সপেক্ট করেনি। কিন্তু সকাল থেকে যখন এক একটি রাউন্ডের গণনা চলা শুরু হলো এবং দেখা গেল ষষ্ঠ রাউন্ডের গণনার পরেই 1,00,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে সিতাইয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং তার থেকে অনেক অনেক পেছনে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি প্রার্থী। আর তারপর থেকেই দফায় দফায় এক একটি রাউন্ডের গণনা শেষের পর দেখা গেল যখন ফলাফল চূড়ান্তভাবে সামনে এলো, 1,30,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হলো শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। কিন্তু বিষয় হচ্ছে যে সিতাই কেন্দ্র উত্তরবঙ্গে অন্যতম একটি দুর্গ বলে পরিচিত ছিল বিজেপির, সেই সিতাই কেন্দ্রে যেখানে সংখ্যালঘুর ভোটের চেয়েও হিন্দু ভোট সবচেয়ে বড় ইউএসপি ছিল রাজ্য বিজেপির, তাতে এমন কি ঘটনা ঘটল যে 2021 বিধানসভা এবং 24-এর লোকসভা ভোটের পর আরও খারাপ হয়ে উঠল রাজ্য বিজেপির ভোট বাক্সের নম্বর, এবং একই সঙ্গে শুধু সংখ্যার বিচারে না, ভোটে ধস নামলো শতাংশের বিচারেও। অর্থাৎ যে রাজ্য বিজেপি 21-এর বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে 30 থেকে 35% ভোটে এগিয়েছিল, সেই বিজেপিকে দেখা গেল লোকসভা নির্বাচনে মার্জিন 28 থেকে 30-এর মধ্যে চলে গেল। আর এই উপনির্বাচনে দেখা গেল সেই মার্জিন ধরাস করে ধসে পড়ে গেল এবং তা 18 থেকে 20-তে নেমে গেল। অর্থাৎ এটা একটা বিষয় নিশ্চিত, নরেন্দ্র মোদীর দল বিজেপি, বিশেষ করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দেশ জুড়ে যে বিভাজনের রাজনীতিকে ক্রমশ হাওয়া দিচ্ছে, এবং সেই বিভাজনের রাজনীতিতে হাওয়া দিয়ে আমরা এই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোট প্রচারেও দেখলাম দেশের প্রধানমন্ত্রীকে এক হে তো সেফ হে এই ধরনের স্লোগান দিতে, যা অত্যন্ত কুরুচিকর, এবং সেই কুরুচিরই প্রমাণ গত 10 বছর ধরে দফায় দফায় রেখে আসছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেও আমাদের রাজ্যে দেখা গেল মাদারিহাট এবং সিতাই কেন্দ্রে সংখ্যালঘু ভোট তো দূরের কথা, নিজেদের হিন্দু ভোটও একেবারেই ধরে রাখতে পারল না রাজ্য বিজেপি। আর তারই হাতে গরম ওই ভাতের মতো ফলাফল পেল রাজ্য বিজেপি। সিতাইয়ের পরে এবার সরাসরি নজর রাখি হারোয়ার দিকে। হারোয়াতেও আমরা দেখতে পেলাম একই নজির। হারোয়াতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,30,000-এর বেশি ভোটে জয়যুক্ত হলো, এবং এখানেও নিকটতম বিজেপি প্রার্থী অনেক অনেক দূরে। কিন্তু বাম সমর্থিত প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী কেউই এই হারোয়া কেন্দ্রে নিজেদের জামানত বাঁচাতে পারলেন না আরও একবার। অর্থাৎ এই হারোয়া বিধানসভা কেন্দ্রে আসল ভোট ব্যাংকই হচ্ছে সংখ্যালঘু ভোট, এবং সেই সংখ্যালঘু ভোটের দিকেই তাকিয়েছিল নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ, যে আইএসএফ বাম সমর্থনে নিজেদের প্রার্থী দাঁড় করিয়েছিল। এই গোটা 6টি কেন্দ্রের মধ্যেই একটি মাত্র কেন্দ্রেই কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছিল, এবং একমাত্র এই 6টি কেন্দ্রেরই একটি কেন্দ্রেই আমরা দেখেছিলাম আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রচার অভিযানে যেতে।
এবার এই হারোয়া কেন্দ্রেই কংগ্রেস প্রার্থী এবং বাম সমর্থিত আইএসএফ প্রার্থীকে দেখলাম আমরা নোটার সঙ্গে লড়াই করতে। কিন্তু আবার অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর যা মোট ভোট তার চেয়ে কয়েক গুণ বেশি ভোট পেয়ে জয়যুক্ত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, যার অন্যতম কারণ হিসাবে উঠে আসছে সংখ্যালঘু ভোট। অর্থাৎ 21-এর বিধানসভা এবং 24-এর লোকসভা ভোটের নিরিখে যদি দেখেন, সংখ্যালঘু ভোট আরও 25% বেশি বৃদ্ধি পেয়েছে এই বিধানসভা উপনির্বাচনে শাসক দলের ভোট বাক্সে। আর যাই অন্যতম আগামী দিনে চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে আইএসএফ, সিপিআইএম এবং কংগ্রেসের। কারণ 25-এর পঞ্চায়েত ভোটে কিন্তু আইএসএফ অন্যতম একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসাবে উঠে আসতে চলেছে বলে 21-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্য জুড়ে আপামর ভোট বিশ্লেষক এবং রাজনৈতিক সমীক্ষকেরা মনে করতে শুরু করেছিলেন। কিন্তু 24-এর লোকসভা নির্বাচনের ফলাফলের পর এই বিধানসভা উপনির্বাচনের ফলাফল দেখে একটা বিষয়, যে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফকে যেভাবে ধরা হচ্ছিল শাসক দলের উল্টো দিকে অন্যতম প্রতিযোগী হিসাবে, তা বাস্তবে একেবারেই হবার না। উল্টো দিকের প্রতিযোগী হিসাবে রাজ্যের বিরোধী দল বিজেপি পঞ্চায়েত ভোটে থাকতে চলেছে, তা কিন্তু এই হারোয়া কেন্দ্রের ফলাফলে জলের মতো স্পষ্ট হলো। এবার চলে আসি তালডাংরায়। তালডাংরায় শাসক দলের প্রার্থী 30,000-এরও বেশি ভোটে জয়যুক্ত হলো। আর এই তালডাংরাতেও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ভোটই হচ্ছে আদিবাসী সমাজের ভোট, যে ভোটের দিকেই কিন্তু আসলে পাখির চোখ করে বসেছিল রাজ্যের বিরোধী দল বিজেপি। বিজেপি ভেবেছিল যে তালডাংরায় কোনো রকমে তাদের সম্মান রক্ষা পেলেও তারা দ্বিতীয় স্থানে থাকলেও তা সম্মানজনকভাবে থাকবে। কিন্তু 23শে নভেম্বর যে ফলাফল আমরা দেখতে পেলাম, তাতে করে একটা বিষয় স্পষ্ট হলো, তা হচ্ছে তালডাংরায় রাজ্য বিজেপি এইভাবে যে শোচনীয় পরাজয়ের মুখে পড়বে তা তারা ভাবতেও পারেনি। শুধু তাই না, তালডাংরার বিজেপি প্রার্থীর যে জামানত জব্দ হয়ে যাবে তাও হয়তো রাজ্যের বিরোধী দল একেবারেই ভাবেনি। কিন্তু ভোটের ফলাফলে তাই দেখা গেল। এবার আপনাদের মনে সত্যি প্রশ্ন উঠছে, যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এত উত্তাল আন্দোলন দেখা গেল, যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে মূলত শহরাঞ্চলে মানুষ রাতারাতি প্রতিবাদে সরব হয়ে প্রশ্ন তুলে রাস্তায় নামলো, সেই শহুরে ভোট, যে শহুরে ভোট 24-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম শাসক দলের থেকে মুখ ফেরাতে, সেই শহুরে ভোটই এবার মেদিনীপুর এবং নৈহাটি ভোটে কেন শাসক দলের দিকেই আবার মুখ ঘুরিয়ে নিল? কারণ হচ্ছে নৈহাটি এবং মেদিনীপুর এই দুটি কেন্দ্রেও একই সঙ্গে 5 এবং 6 নম্বর 6টি হাঁকিয়েছে রাজ্যের শাসক দল। এবং এই দুটি কেন্দ্রের মধ্যে নৈহাটি কেন্দ্রে, যেখানে লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম এই কেন্দ্রেরই তৎকালীন বিধায়ক পার্থ ভৌমিক, যিনি লোকসভার টিকিটে দাঁড়িয়েছিলেন এবং তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছেন, সেই পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক থাকার কালে যত ভোট পেয়েছিলেন তার চেয়েও বেশি ভোটের মার্জিনে নৈহাটি কেন্দ্রে জয়যুক্ত হলো এই উপনির্বাচনে শাসক দলের প্রার্থী। শুধু তাই না, যে শহুরে ভোট লোকসভা নির্বাচনে মুখ ফিরিয়েছিল বলে শতাংশের বিচারে দেখা গেছিল, সেই শহুরে ভোটকেই এবার দেখা গেল আবারও শাসক দলের দিকেই মুখ ঘোরাতে। অর্থাৎ আরজিকরের ইস্যুকে কেন্দ্র করে যে অনুমান করা হচ্ছিল শহুরে ভোটে আরো বড় ফাটল ধরতে চলেছে রাজ্যের শাসক দলের, তেমনটা দেখা গেল না। অন্যদিকে মেদিনীপুরে আমরা দেখেছিলাম 21-এর বিধানসভা নির্বাচনে জুনমালিয়াকে 2000-এর একটু বেশি ভোটে জয়যুক্ত হতে, সেই মেদিনীপুরেই দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী 30,000-এর বেশি ভোটে জয়যুক্ত হলো। অর্থাৎ মেদিনীপুরের যে একটা বিশাল শহুরে অঞ্চল, যে শহুরে অঞ্চল একসময় ছিল বিজেপির হাতে, এবং যে শহুরে অঞ্চলের একটা বড় অংশই হিন্দু সম্প্রদায়, সেই সমগ্র হিন্দু সম্প্রদায় শহুরে অঞ্চলের ভোটই মেদিনীপুরের একটা বড় অংশের ইউএসপি এবার শাসক দলের দিকেই নিজেদের মত প্রকাশ করলো। কিন্তু এবার প্রসঙ্গ হচ্ছে এই গোটা বিধানসভা উপনির্বাচনের 6টি কেন্দ্রে কতটা দূরে দাঁড়িয়ে আছে রাজ্যের একসময়ের শাসক দল সিপিআইএম তথা বাম এবং বর্তমানে তাদের জোট সঙ্গী কংগ্রেস। যদিও বিধানসভা উপনির্বাচনে বাম কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দেয়,
কিন্তু 23 তারিখ যখন একের পর এক ইভিএম এর গণনা শুরু হয় এবং সেই গণনার জেরে যে ফলাফল উঠে আসতে শুরু করে তাতে দেখা যায় বাম এবং কংগ্রেস প্রার্থীরা তারা লড়াইয়ে রয়েছেন নোটার সঙ্গে। অর্থাৎ এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নোটায় যত ভোট পড়েছে সেই ভোটের সঙ্গেই দেখা গেল দিনের শেষে আসলে লড়াইটা লড়েছেন কংগ্রেস এবং বাম সমর্থিত প্রার্থীরা। শুধু তাই না, 9 আগস্টের আরজি করের ঘটনার পর আপনারা দেখেছেন দফায় দফায় কিভাবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনকে সামনে রেখে ক্রমশ আরজি কর কাণ্ডকে ব্যাপক আকার ধারণ করাবার জন্য হাওয়া দিয়ে এসছে রাজ্যের একসময়ের শাসক দল, বর্তমানে বিধানসভার অন্দরে শূন্য হয়ে পড়া অন্যতম বিরোধী দল সিপিআইএম তথা বামফ্রন্ট জোট। এবং সেখান থেকে দাঁড়িয়ে সিপিআইএম এর তরফে আরজি কর আন্দোলনে শুধুমাত্র লোকবল প্রয়োগ করা হয়েছিল তেমনটা নয়, একই সঙ্গে আরজি কর আন্দোলনকে সামনে রেখে ব্যাপক অর্থ ব্যয় করা হয় আন্দোলনকে ব্যাপক রূপ দেওয়ার জন্য। একই সঙ্গে জুনিয়র ডক্টরস ফ্রন্টের গড়ে তোলা নির্ভয়া ফান্ডেও সিপিআইএম এর কর্মী সমর্থকদের পার্টির কলমে ফান্ড দিতেও দেখা যায় ক্রাউড ফান্ডিংয়ে। কিন্তু এত শত কাণ্ডের পর যেখানে সিপিআইএম এর প্রার্থীরা মনে করেছিল যে এই উপনির্বাচনে আরজি করই প্রধান ইস্যু হয়ে উঠতে চলেছে, নির্যাতিতার ন্যায় বিচারকে সামনে রেখে কুখ্যাত ঘটনার প্রতিবাদে রাজ্যের আপামর জনগণ, বিশেষ করে এই 6টি বিধানসভা কেন্দ্রের নির্বাচকেরা, তারা শাসক দলকেই সামনে দাঁড় করিয়ে তারা শাসক দলের বিরুদ্ধে নিজেদের মত প্রয়োগ করতে চলেছেন, সেই সমস্ত সম্ভাবনা দিনের শেষে ফুৎকারে উড়ে গেল। অর্থাৎ সিপিআইএম এর তরফে আরজি করের আন্দোলনকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের ফান্ড এবং তাদের আন্দোলনে যেভাবে টাকা জলের মতো ঢালা হয়েছিল, সেই টাকা এবং সেই লোকবল এবং একই সঙ্গে সেই সময়ে যদি তারা এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে খরচ করত, তাহলে দিনের শেষে কিন্তু ফেসবুকে মোহাম্মদ সেলিমকে সিপিআইএম এর আইটি সেল গড়ে তোলার জন্য বিজ্ঞাপন দিতে হতো না কর্মী খোঁজার জন্য। একই কিন্তু পর্যায়ে দেখা গেল প্রদেশ কংগ্রেসের ভোট বাক্সে যা ভোট পড়লো, তাতে করে আগামী দিনে সিপিআইএম যেমন আসন্ন বিধানসভা নির্বাচনে হয়তো দশমিক হয়ে কোনো রকমে মানে নিজেরা বেঁচে থাকবে, কংগ্রেস কিন্তু দশমিকের জায়গাও থাকবে না। অর্থাৎ কংগ্রেসের জায়গায় ওই দশমিক বসাবার আগে মানুষেরা হাতে পেন নিয়ে গালে হাত দিয়ে ভাববেন যে দশমিক বসাবেন কি বসাবেন না। এবং দিনের শেষে দেখবো আমরা 26-এর নির্বাচনেও এই ফলাফল উঠে আসবে এবং সেখানেও দেখব কংগ্রেসের ভোট বাক্সে দশমিকও জুটবে না, কংগ্রেসের ভোট বাক্স হয়তো পুরো শূন্য থাকবে। আবার অন্যদিকে হারোয়া কেন্দ্রে আইএসএফ এর যে ফলাফল দেখা গেল, তাতে করে শুধু পঞ্চায়েত নির্বাচন না, আসন্ন 26-এর বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর অন্যতম নেতা তথা একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীও কি নিজের আসনটি বাঁচিয়ে রাখতে পারবেন কি পারবেন না, তা নিয়েও উঠছে প্রশ্ন। অন্যদিকে এই 6টি কেন্দ্রে ব্যাপক ভোটে জয়যুক্ত হবার পর রাজ্যের শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার এই 6 বিধানসভা কেন্দ্রের মতদাতাদের অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন মা মাটি মানুষের ওপর ভরসা রাখলেন আরও একবার সাধারণ মানুষ। একই সঙ্গে নরেন্দ্র মোদীর দল বিজেপিকে জমিদারের দল বলেও খোঁচা দিতে ভুললেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 তথা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে মতদাতাদেরকেই অসংখ্য ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনিও তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে জমিদারের দল হিসাবে বিজেপিকে আরও একবার খোঁচা দিতেও বলেননি। কিন্তু এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে রাজ্যের বিরোধী দল কোথায়? বিরোধী দলকে নিয়ে তো এবার আলোচনা অবশ্যই করা দরকার। এই 6 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ফলাফলকে ধত্তপই রাখলেন না। তিনি সরাসরি বললেন এই ফলাফল নিয়ে তিনি একেবারেই ভাবিত নন।
তার নজর 26-এর বিধানসভা নির্বাচন, এবং 26-এর বিধানসভা নির্বাচনে তারা নাকি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। একই কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি রাজ্য বিজেপির এক্সটেন্ডেড সভাপতি সুকান্ত মজুমদারেরও মুখ থেকে। তিনি বললেন মাদারিহাট তাদের হাত থেকে গেছে তো কি হয়েছে, আসন্ন 26-এর বিধানসভা নির্বাচনকে তারা লক্ষ্য রেখে তারা এগিয়ে চলেছেন। কারণটা সকলেরই জানা, তার কারণ হচ্ছে আরজিকর কাণ্ডের পরেই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রীয় বিজেপির নাম্বার 2 অমিত শাহ। সেখানে তিনি কিন্তু সরাসরি রাজ্য বিজেপির সামনে উপনির্বাচনকে লক্ষ্যমাত্রার কথা না বলে লক্ষ্যমাত্রা স্থির করে গেছেন 26-এর বিধানসভা নির্বাচন। আর সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই বিধানসভা উপনির্বাচনে ব্যাপক পরাজয়ের এই ব্যথা ঢাকার জন্য এখন সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নিজেদের আওয়াজ তুলতে শুরু করেছে রাজ্য বিজেপি। কিন্তু একটা বিষয় ঠিক, সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর দল বিজেপি যেভাবে বিভাজনের রাজনীতি গত 10 বছর ধরে চালিয়ে আসছে তার কিন্তু বিন্দুমাত্র সারাও পশ্চিমবঙ্গে তেমনভাবে আমরা দেখতে পাইনি। যদি দেখতেই পেতাম তাহলে মাদারিহাটটি বিজেপির হাত ছাড়া হতো না। এবার এক্ষেত্রে অনেকেই বলছেন যে আরজিকরকে কেন ইস্যু করা হয়েছে ভোটের। অনেকেই বলছেন যে রাজ্যের বিরোধী দল বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ এরা আরজিকরকে ইস্যুই করেনি। তারা সরাসরি বলছেন আরজিকর তাদের যন্ত্রণা। আর এখানেই বলতে হয় ভোটে হারার পর অর্থাৎ খেলার শেষে যে দল হেরে যায় সেই দল এইভাবেই নিজেদের সান্ত্বনা দেয়। আপনারা সকলেই দেখেছেন এই উপনির্বাচনের 6টি কেন্দ্রে কিভাবে বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা দফায় দফায় আরজিকর সহ তারপর ঘটে যাওয়া একাধিক ধর্ষণের ঘটনাকে ইস্যু হিসাবে প্রচারের আলোয় নিয়ে এসছেন। একইভাবে সিপিআইএমের তরফে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, মীনাক্ষীরা একযোগে সেই একই চাল দিয়ে আরজিকর এবং অন্যান্য ধর্ষণের ঘটনাকে ইস্যু করেছিল। দুই বিরোধী শিবিরই মনে করেছিল আরজিকরই সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে এবং 6টি বিধানসভা কেন্দ্রে তার ছাপ পড়তে চলেছে। এবার যখন 23 তারিখের ফলাফলে দেখা গেল তার বিন্দুমাত্র ছাপ পড়েনি, এখন তারা বলতে শুরু করেছেন তাদের কাছে আরজিকর ছিল ব্যথা, ইস্যু নয়। কিন্তু প্রশ্ন যদি ইস্যু নাই থাকে তাহলে বিধানসভা উপনির্বাচনের প্রচারে তারা দফায় দফায় আরজিকর এবং অন্যান্য তারপর ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কেন শাসক দলের বিরুদ্ধে দফায় দফায় শুধু তোপই দাগেননি, কুরুচিকর মন্তব্য করেছেন এবং একই সঙ্গে গলা ফাটিয়েছেন। এর সদুত্তর কি শুভেন্দু অধিকারী যখন তার মাথায় শুধু ঘোল না, এই উপনির্বাচনেও আরও একবার লোকসভা নির্বাচনের মতনই তার রাজনৈতিক দল বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিরোধী দল বিজেপির এক্সটেন্ডেড সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের মুখে চুন এবং কালি রাজ্যের শাসক দলের কর্মী, সমর্থক এবং একই সঙ্গে ভোটাররা মাখিয়ে দিল। তারপর এই বলেই নিজেদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই রাজ্য বিজেপির কাছে। কিন্তু বিষয় হচ্ছে এই গোটা প্রেক্ষাপটের মধ্যে দিলীপ ঘোষ কোথায়? যে দিলীপ ঘোষ মেদিনীপুরে এত হাঁক ডাক দিত, সেই দিলীপ ঘোষ মেদিনীপুরে তার ন্যূনতম ছাপটুকু দেখাতে পারলেন না। শুধুমাত্র দফায় দফায় বিভিন্ন রকমের কুরুচিকর মন্তব্য ছাড়া দিলীপ ঘোষের বর্তমানে বিজেপিতে আর কোনো অস্তিত্বই দেখা যাচ্ছে না। আর এই সব নিয়েই রাজ্যের এই 6টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে আশীর্বাদ ট্রুথের তরফে দফায় দফায় যা বলা হচ্ছিল 6 ছক্কা হাঁকাতে চলেছে রাজ্যের শাসক দল, তেমনটাই ঘটল। আর এই নিয়েই আজ এই প্রথম পর্বের আলোচনা শেষ হলো। দ্বিতীয় পর্বে আমরা অবশ্যই আলোচনা করব মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড নিয়ে, আলোচনা করব প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে। অর্থাৎ লোকসভার অন্দরে একে ভাই রাহুলের রক্ষে নেই, এবার প্রিয়াঙ্কা দোসর হতে চলেছে। এই আসন্ন লোকসভা অধিবেশনে যেখানে গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা এবং বিশেষ করে গৌতম আদানির ফ্রড মামলায় সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে, আরও একবার হয়তো লোকসভার অন্দরে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বিশেষ বন্ধু গৌতম আদানির ছবি তুলে ধরতে চলেছেন। ঠিক তেমনটাই এবার ভাইয়ের কাঁধে কাঁধ মিলিয়ে প্রিয়াঙ্কা গান্ধীও কি একই ছবি দেখাবেন? শুধু প্রিয়াঙ্কা নয়, তার মধ্যে অতিরিক্ত মাত্রা যুক্ত করবেন সঞ্জয় সিং এবং মহুয়া মৈত্র, যে দুজনও কিন্তু মোদি আর আদানির এই বন্ধুত্ব নিয়ে দফায় দফায় সরব হয়েছে। আর সেই বিষয়েই আলোচনা হবে এর দ্বিতীয় পর্বে। আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।